সপুষ্পক উদ্ভিদের যৌন জনন আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরাগযোগ। পরাগযোগ বলতে আমরা কি বুঝি? একটা পুষ্পের বা ফুলের পুংকেশর বা স্ট্যামেনের পরাগধানী বা অ্যান্থারে উৎপন্ন পরাগরেণু অন্য একটি ফুলের গর্ভকেশর বা কার্পেলের স্টিগমা বা গর্ভমুণ্ডুতে স্থানান্তরিত হওয়া বা একই প্রজাতির অন্য কোনো গাছের কোনো ফুলের গর্ভকেশরের গর্ভমুণ্ডে মানে কার্পেলের গর্ভপত্র তার গর্ভমুণ্ডে বা স্টিগমাতে স্থানান্তরিত হওয়া। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণু সরাসরি ডিম্বকের ডিম্বক রন্ধ্রে নিত হয়। ডিম্বক বীজে রূপান্তরিত হয় আর গুপ্তবীজীর ক্ষেত্রে ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়। এই হচ্ছে পরাগযোগ। এবার পরাগযোগের প্রকারভেদ আমরা আলোচনা করি। বোর্ডের দিকে তাকাও। পরাগযোগের প্রকারভেদ ভালো করে বোঝো। পরাগযোগকে দুভাগে ভাগ করা যায়, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ। স্বপরাগযোগের সংজ্ঞা বলার আগে তোমরা এই ছবিটার দিকে তাকাও। দেখো, তুমি প্রথমে এই গাছটার দিকে তাকাও। এই গাছে এই একটা ফুল এবং এই একটা ফুল এবং সম্পূর্ণ ফুল। এই গাছে এই ফুলের পুংস্তবক অর্থাৎ পুংকেশর বা স্ট্যামেন তার পরাগধানী বা অ্যান্থারে পরাগরেণু উৎপন্ন হয়ে সেই পরাগরেণু কি হলো, সেই ফুলেরই স্ত্রীস্তবকের মানে গর্ভপত্র বা কার্পেল তার গর্ভমুণ্ড বা স্টিগমাতে স্থানান্তরিত হওয়া। এটা হচ্ছে স্বপরাগযোগ এবং এই ধরনের স্বপরাগযোগকে বলা হয় গেইটোনোগ্যামি। আর এই ছবিটা দেখো, এই ছবিতে একটাই কিন্তু ফুল, সম্পূর্ণ ফুল। এর পুংস্তবক আছে, এর স্ত্রীস্তবক আছে। এর পুংস্তবককে অর্থাৎ গর্ভকেশর বা স্ট্যামেন তার যে পরাগধানী বা অ্যান্থার, সেখানে পরাগরেণু উৎপন্ন হয়েছে। পরাগরেণু উৎপন্ন হয়ে এই ফুলেরই স্ত্রীস্তবক তার যে কার্পেল বা গর্ভপত্র তার যে স্টিগমা বা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়েছে। এটাও স্বপরাগযোগ। এই ধরনের স্বপরাগযোগকে বলা হয় হচ্ছে অটোগ্যামি। তাহলে স্বপরাগযোগ হচ্ছে দু রকমের, একটা হচ্ছে অটোগ্যামি আর একটা হচ্ছে গেইটোনোগ্যামি। এবার বুঝে নাও তাহলে স্বপরাগযোগ ব্যাপারটা কি। স্বপরাগযোগ হবে হচ্ছে একই গাছে দুটো ফুলের মধ্যে যখন পরাগযোগ হবে, অথবা একটা গাছের
একই ফুলের মধ্যে যখন পরাগযোগ হবে সেই পরাগযোগকেই আমরা বলবো স্বপরাগযোগ। বেশ, এই পরাগযোগটা বুঝি, তাকাও বোর্ডের দিকে। ইতর পরাগযোগ, এইটাকে বলছে ইতর পরাগযোগ। দেখো, এই একটা গাছ, এই একটা গাছ, কিন্তু এই গাছ দুটো একই প্রজাতিভুক্ত। এই গাছের এই যে পুষ্প, এই ফুল ধরি, তার পুংস্তবক অর্থাৎ পুংকেশর বা স্ট্যামেন, তার পরাগধানী বা অ্যান্থারে পরাগরেণু উৎপন্ন হয়েছে। সেই পরাগরেণু বাহকের দ্বারা বাহিত হয়ে, এখানে বাহক লাগবে, বাহকের দ্বারা বাহিত হয়ে একই প্রজাতিভুক্ত আরেকটি গাছের, ধরো এই যে এই ফুল, এই ফুলের স্ত্রীস্তবক, তার একক গর্ভপত্র কার্পেল, তার যে গর্ভ মুন্ড বা স্টিগমা আছে সেই স্টিগমাতে স্থানান্তরিত হয়েছে। এই ধরনের যে পরাগযোগ, সেই পরাগযোগকে বলা হয় হচ্ছে ইতর পরাগযোগ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ইতর পরাগযোগ হচ্ছে একটা ফুলের পরাগরেণু ওই প্রজাতিভুক্ত আরেকটি গাছের পুষ্পে কোনো বাহকের দ্বারা স্থানান্তরিত হবে, তাকেই বলা হয় হচ্ছে ইতর পরাগযোগ। অ্যালোগ্যামি বলে একটা কথা আছে, এই অ্যালোগ্যামিও হচ্ছে ইতর পরাগযোগ। আরেকটি কথা আছে জেনোগ্যামি, এইটা একটু বুঝে নাও। জেনোগ্যামিটা কি? জেনোগ্যামি হচ্ছে যে একটা গাছের তার পুষ্পে তার যে পরাগধানীতে যে পরাগরেণু উৎপন্ন হবে, সেই পরাগরেণুটা একই প্রজাতিভুক্ত আরেকটা গাছের স্ত্রী পুষ্পে যে গর্ভকেশরের যে গর্ভমুণ্ড সেখানে স্থানান্তরিত হবে, কিন্তু তাদের মধ্যে জেনেটিক্যালি ডিফারেন্স থাকবে, জেনেটিক্যালি পার্থক্য থাকবে। বিষয়টা কি? বিষয়টা ধরি, দেখো জবা ফুলের, ধরো জবা ফুলের ক্ষেত্রে, জবা ফুলের ক্ষেত্রে আমরা জানি যে লাল রঙের জবা ফুল হয়, আবার হচ্ছে লাল রং ছাড়া সাদা রঙের জবা ফুল হয়। জেনোগ্যামি হচ্ছে সেই রকমের ইতর পরাগযোগ, সেটা হয়তো লাল ফুল হয় এমন জবা ফুলের পরাগরেণুর পরাগধানীতে উৎপন্ন পরাগরেণু, সেটা সাদা ফুল তৈরি হয় যে গাছে, জবা গাছে, তার যে গর্ভমুণ্ড সেই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো, তখন সেটা হচ্ছে জেনোগ্যামি। তাহলে আমরা আজকে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ, তাদের সংজ্ঞা, তাদের কিভাবে হয় সেটা আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ কাকে বলে এটা আমরা শিখে নিয়েছি আগেই। এবার স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ উভয়ের ক্ষেত্রেই কিছু সুবিধে এবং কিছু অসুবিধে আছে। এসো আমরা প্রথমে স্বপরাগযোগের সুবিধে এবং অসুবিধেগুলো আলোচনা করে নিই। এই বোর্ডের দিকে তাকাও। স্বপরাগযোগ, স্বপরাগযোগের দেখো এখানে সুবিধে কথাগুলো এখানে লেখা আছে। কি বলা হয়েছে? প্রথমে সফলতার সম্ভাবনা অধিক। মানে কি? মানে হচ্ছে যে স্বপরাগযোগটা খুব সহজেই সম্পন্ন হয়, খুব সহজেই সফলতা আসে, কারণ স্বপরাগযোগ একই ফুলের মধ্যে হবে অথবা একই গাছের দুটো ফুলের মধ্যে হবে।
2 নম্বর, পরাগরেণুর অপচয় কম। মানে এটা কি, যেহেতু স্বপরাগযোগ হচ্ছে, পরাগরেণু বাহিত হয়ে অন্য জায়গায় যাচ্ছে না, ফলে পরাগরেণুর কোনো অপচয় হচ্ছে না। 3 নম্বর, বাহকের প্রয়োজন নেই। অর্থাৎ পরাগযোগের ক্ষেত্রে যদি একটা গাছের একটা ফুল, সেখান থেকে পরাগরেণু অন্য গাছের ফুলে যদি যায়, তাহলে এই নিয়ে যাওয়ার জন্য বাহকের দরকার। কিন্তু স্বপরাগযোগ, তাই বাহকের কোনো প্রয়োজন নেই। তারপর দেখো, ফুলের বর্ণ, গন্ধ ও মধুগন্ধির উপস্থিতির প্রয়োজন নেই। মানে এটা কি, ফুলের বর্ণ, ফুল রঙিন হয়। কেন রঙিন হয়? যে সমস্ত উদ্ভিদে স্বপরাগযোগ হয় না, ইতর পরাগযোগ হয়, অর্থাৎ বাহকের দরকার আছে। ফুলের বর্ণ যদি উজ্জ্বল হয়, রঙিন যদি হয়, তাহলে কীট পতঙ্গ আকর্ষিত হবে। অনুরূপভাবে ফুলে গন্ধ থাকলে কীট পতঙ্গ আকর্ষিত হবে। মধুগ্রন্থি থাকলে মধুর লোভে প্রজাপতি আসবে, মৌমাছি আসবে। এই কীট পতঙ্গগুলি তো বাহক হিসেবে কাজ করে। কিন্তু এখানে যেহেতু স্বপরাগযোগ হচ্ছে, তাই ফুলের বর্ণ দরকার নেই, গন্ধের দরকার নেই, মধুগ্রন্থির উপস্থিতির কোনো প্রয়োজন নেই। এবার আমরা আসি স্বপরাগযোগের অসুবিধাগুলো কি। দেখো, এক এক করে বলা আছে। কি? অভিযোজন ক্ষমতা কম হয়। স্বপরাগযোগে যেহেতু অন্য কোনো বৈশিষ্ট্য আসতে পারে না, ইতর পরাগযোগ হলে এক ফুল থেকে পরাগরেণু আর এক ফুলে যাচ্ছে, তাহলে বৈশিষ্ট্যের আদান প্রদান হওয়ার সুযোগ থাকে। কিন্তু এখানে বৈশিষ্ট্যের আদান প্রদানের কোনো সুযোগ নেই, তাই অভিযোজন ক্ষমতা এদের কম হয়। অঙ্কুরোদ্গমের হার কম হয়, অর্থাৎ সহজে পরবর্তী ক্ষেত্রে কয়েক প্রজন্ম ধরে এই স্বপরাগযোগ চলার পর এই অঙ্কুরোদ্গমের হার কমে যায়। নতুন প্রজাতির সৃষ্টি হয় না। কেন নতুন প্রজাতির সৃষ্টি হয় না? নতুন বৈশিষ্ট্য প্রবেশ করার কোনো সুযোগ নেই, তাই নতুন প্রজাতির সৃষ্টি হয় না। তারপর কি না, নিরবিচ্ছিন্ন স্বপরাগযোগ দুর্বল অপত্যের সৃষ্টি করে। এটা অনেকটাই অভিযোজন ক্ষমতা কম হয় এরকম। মানে হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে স্বপরাগযোগী হচ্ছে কেবল। যত এক প্রজন্ম থেকে আরো প্রজন্ম দিকে অগ্রসর হবে, তখন যে অপত্যগুলো তৈরি হবে, সেই অপত্যগুলো হচ্ছে দুর্বল প্রকৃতি। এই হচ্ছে স্বপরাগযোগের সুবিধে এবং অসুবিধে। আমরা স্বপরাগযোগের সুবিধে অসুবিধেগুলো আলোচনা করেছি। তাহলে এবার আমরা ইতর পরাগযোগের সুবিধে অসুবিধেগুলো একটু আলোচনা করে নিই। বোর্ডের দিকে তাকাও। ইতর পরাগযোগ সুবিধা, প্রথম পয়েন্ট কি, নতুন চারিত্রিক বৈশিষ্ট্য অপত্যের সৃষ্টি হয়। মানেটা কি? মানেটা হচ্ছে ইতর পরাগযোগে কি হয়, একটা ফুলের থেকে পরাগরেণু আরেকটা ফুলে যায়, অন্য একটা গাছের ফুলে যায়, তাহলে নতুন বৈশিষ্ট্য গিয়ে পৌঁছায়। ফলে ইতর পরাগযোগের ফলে যে অপত্য সৃষ্টি হয়, তার সেখানে আমরা নতুন বৈশিষ্ট্য দেখতে পাই। 2 নম্বর, উন্নত মানের বংশধর সৃষ্টি হয়। মানে কি, যেহেতু নতুন বৈশিষ্ট্যের আগমন হয়, ফলে অপত্য যে তার দেহে যেহেতু নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে, স্বাভাবিকভাবে অপত্য বা বংশধর সেখানে উন্নত মানসম্পন্ন হয়। 3 নম্বর,
অঙ্কুরোদ্গমের হার বেশি, সহজেই অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুরোদ্গমের কোনো সমস্যা হয় না। পরের পয়েন্ট, অভিযোজন ক্ষমতা বেশি, পরিবর্তিত পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা তাকেই বলা হয় অভিযোজন ক্ষমতা। ইতর পরাগযোগের ফলে যে অপত্যগুলো তৈরি হয় তাদের অভিযোজন ক্ষমতা বেশি হয়। এবার দেখো ইতর পরাগযোগের অসুবিধা। প্রথম কি, পরাগরেণুর অপচয় হয়, কারণ ইতর পরাগযোগে বাহক দরকার, বাহক এক জায়গা থেকে আরেক জায়গায় পরাগরেণু নিয়ে যাবে, তাহলে প্রচুর পরিমাণে পরাগরেণু দরকার এবং এই বহনকালে অনেক পরাগরেণুর অপচয় হয়। এই 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, নির্দিষ্ট বাহকের প্রয়োজন হয়, বাহক যদি না থাকে তাহলে পরাগরেণু বাহিত হবে না, পরাগরেণু বাহিত না হলে পরাগ যোগ হবে না। তাই ইতর পরাগযোগের ক্ষেত্রে একটি অন্যতম অসুবিধা হচ্ছে নির্দিষ্ট বাহকের প্রয়োজন হয়, নির্দিষ্ট বাহক ছাড়া ইতর পরাগযোগ সম্ভব নয়। 3, পরাগযোগ সুনিশ্চিত নয়, অর্থাৎ যেহেতু বাহকের উপর এই পরাগযোগটা নির্ভরশীল, তাই পরাগযোগটা নিশ্চিত হয় বাহকের উপস্থিতি বা অনুপস্থিতির উপর। সুতরাং এই হচ্ছে ইতর পরাগযোগ, তার সুবিধে এবং অসুবিধেগুলো আমরা আলোচনা করলাম। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যে ইতর পরাগযোগের ক্ষেত্রে বা ইতর পরাগযোগ বিবর্তনের সহায়ক ভূমিকা গ্রহণ করে, কারণ যেহেতু ইতর পরাগযোগের ফলে অপত্যে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়, ফলে ভেদ সৃষ্টি হয়। আর আমরা জানি ভেদের মাধ্যমে নতুন নতুন ভেদ যখন সঞ্চারিত হয়, প্রকরণ যখন জমা হয়, তখনই আস্তে আস্তে নতুন প্রজাতির উদ্ভব হয়। ফলে ইতর পরাগযোগের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই বিবর্তনে সহায়ক ভূমিকা পালন করে। নেক্সট, আমরা স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ কাকে বলে এটা আমরা শিখে নিয়েছি আগে। এবার স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ উভয়ের ক্ষেত্রেই কিছু সুবিধে এবং কিছু অসুবিধে আছে। এসো আমরা প্রথমে স্বপরাগযোগের সুবিধে এবং অসুবিধেগুলো আলোচনা করে নিই। এই বোর্ডের দিকে তাকাও। স্বপরাগযোগ, স্বপরাগযোগের দেখো এখানে সুবিধে কথাগুলো এখানে লেখা আছে। কি বলা হয়েছে? প্রথমে সফলতার সম্ভাবনা অধিক। মানে কি? মানে হচ্ছে যে স্বপরাগযোগটা খুব সহজেই সম্পন্ন হয়, খুব সহজেই সফলতা আসে, কারণ স্বপরাগযোগ একই ফুলের মধ্যে হবে অথবা একই গাছের দুটো ফুলের মধ্যে হবে। 2 নম্বর, পরাগরেণুর অপচয় কম। মানে এটা কি? যেহেতু স্বপরাগযোগ হচ্ছে পরাগরেণু বাহিত হয়ে অন্য জায়গায় যাচ্ছে না, ফলে পরাগরেণুর কোনো অপচয় হচ্ছে না। 3 নম্বর, বাহকের প্রয়োজন নেই। অর্থাৎ পরাগযোগের ক্ষেত্রে যদি একটা গাছের একটা ফুল, সেখান থেকে পরাগরেণু অন্য গাছের ফুলে যদি যায়, তাহলে এই নিয়ে যাওয়ার জন্য বাহকের দরকার। কিন্তু স্বপরাগযোগ, তাই বাহকের কোনো প্রয়োজন নেই। তারপর দেখো, ফুলের বর্ণ, গন্ধ ও মধুগন্ধির উপস্থিতির প্রয়োজন নেই। মানেটা কি? ফুলের বর্ণ, ফুল রঙিন হয়। কেন রঙিন হয়? যে সমস্ত উদ্ভিদে স্বপরাগযোগ হয় না, ইতর পরাগযোগ হয়, অর্থাৎ বাহকের দরকার আছে। ফুলের বর্ণ যদি উজ্জ্বল হয়,
রঙিন যদি হয় তাহলে কীট পতঙ্গ আকর্ষিত হবে। অনুরূপভাবে ফুলে গন্ধ থাকলে কীট পতঙ্গ আকর্ষিত হবে। মধুগ্রন্থি থাকলে মধুর লোভে প্রজাপতি আসবে, মৌমাছি আসবে। এই কীট পতঙ্গগুলি তো বাহক হিসেবে কাজ করে, কিন্তু এখানে যেহেতু স্বপরাগযোগ হচ্ছে তাই ফুলের বর্ণ দরকার নেই, গন্ধের দরকার নেই, মধুগ্রন্থির উপস্থিতির কোনো প্রয়োজন নেই। এবার আমরা আসি স্বপরাগযোগের অসুবিধাগুলো কি। দেখো, এক এক করে বলা আছে। কি? অভিযোজন ক্ষমতা কম হয়। স্বপরাগযোগে যেহেতু অন্য কোনো বৈশিষ্ট্য আসতে পারে না, ইতর পরাগযোগ হলে এক ফুল থেকে পরাগরেণু আর এক ফুলে যাচ্ছে, তাহলে বৈশিষ্ট্যের আদান প্রদান হওয়ার সুযোগ থাকে, কিন্তু এখানে বৈশিষ্ট্যের আদান প্রদানের কোনো সুযোগ নেই, তাই অভিযোজন ক্ষমতা এদের কম হয়। অঙ্কুরোদ্গমের হার কম হয়, অর্থাৎ সহজে পরবর্তী ক্ষেত্রে কয়েক প্রজন্ম ধরে এই স্বপরাগযোগ চলার পর এই অঙ্কুরোদ্গমের হার কমে যায়। নতুন প্রজাতির সৃষ্টি হয় না। কেন নতুন প্রজাতির সৃষ্টি হয় না? নতুন বৈশিষ্ট্য প্রবেশ করার কোনো সুযোগ নেই, তাই নতুন প্রজাতির সৃষ্টি হয় না। তারপর কি না, নিরবিচ্ছিন্ন স্বপরাগযোগ দুর্বল অপত্যের সৃষ্টি করে। এটা অনেকটা এই অভিযোজন ক্ষমতা কম হয় এরকম, মানে হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে স্বপরাগযোগী হচ্ছে কেবল। যত এক প্রজন্ম থেকে আরো প্রজন্ম দিকে অগ্রসর হবে তখন যে অপত্যগুলো তৈরি হবে সেই অপত্যগুলো হচ্ছে দুর্বল প্রকৃতি। এই হচ্ছে স্বপরাগযোগের সুবিধে এবং অসুবিধে। ইতর পরাগযোগ আর স্বপরাগযোগ উভয়ের পার্থক্য আলোচনা করব। সবাই এই বোর্ডের দিকে তাকাও। স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। দেখো, প্রথম পার্থক্য, পরাগরেণুর অপচয় কম। নিশ্চয়ই একথা বুঝতে অসুবিধা হচ্ছে না। স্বপরাগযোগে পরাগরেণু কম লাগে, তাই অপচয় কম হয়। আর স্বপরাগযোগে বাহকের কোনো প্রয়োজনই নেই। কিন্তু ইতর পরাগযোগে কি হয়? পরাগরেণুর অপচয় বেশি হয়, কারণ বাহকের প্রয়োজন আছে। বাহক পরাগরেণুকে বহন করে নিয়ে যাবে, এই বহন করার সময় পরাগরেণুর অপচয় হয়। তাই প্রথম পার্থক্য হচ্ছে স্বপরাগযোগে পরাগরেণুর অপচয় কম, বাহকের প্রয়োজন হয় না। ইতর পরাগযোগে পরাগরেণুর অপচয় বেশি, বাহকের প্রয়োজন হয় না। 2 নম্বর পয়েন্ট, নতুন ভ্যারাইটির উদ্ভব ঘটে না। নতুন বৈশিষ্ট্য আসার তো কোনো সম্ভাবনাই নেই এখানে, তাই ভ্যারাইটি উদ্ভব হয় না। আর এখানে নতুন ভ্যারাইটির সৃষ্টি হয় অপত্যে, কারণ এখানে নতুন বৈশিষ্ট্য আমদানি হয়। 3, বিবর্তনে কোনো সদর্থক ভূমিকা পালন করে না স্বপরাগযোগ। কেন করবে? এখানে তো কোনো নতুন ভেদ তৈরি হয় না, কোনো নতুন ভ্যারাইটি তৈরি হয় না, তার ফলে বিবর্তনে স্বপরাগযোগের কোনো ভূমিকাই নেই। ইতর পরাগযোগের ক্ষেত্রে বিবর্তনের সদর্থক ভূমিকা পালন করে, কারণ নতুন বৈশিষ্ট্য আসে। নতুন বৈশিষ্ট্য আসার ফলে নতুন ভেদ বা নতুন প্রকরণ আসে। নতুন ভেদ বা নতুন প্রকরণ আসার ফলে নতুন প্রজাতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, আর নতুন প্রজাতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেই সেটা বিবর্তনের সদর্থক ভূমিকা পালন করবে। বুঝেছ? 4, বিশুদ্ধ অপত্যের সৃষ্টিতে সাহায্য করে। হোমোজাইগোট অপত্য তৈরি হয়। বিশুদ্ধ বৈশিষ্ট্য, অপত্যে একেবারে বিশুদ্ধ বৈশিষ্ট্যটা থাকে। কিন্তু ইতর পরাগযোগের ক্ষেত্রে হেটারোজাইগোট অপত্য তৈরি হয়। অবিশুদ্ধ অপত্যের সৃষ্টিতে সাহায্য করে, কারণ ওই একই নতুন বৈশিষ্ট্যের যেহেতু আগমন হয়, একই প্রজাতির দুটো গাছ যেহেতু ইতর পরাগযোগে সম্পর্কযুক্ত, ফলে
হেটারোজাইগট অপত্য সৃষ্টি হয় ইতর পরাগযোগের ফলে। 5, একই উদ্ভিদের একটি উভলিঙ্গ ফুলে অথবা পুং ও স্ত্রী ফুলের মধ্যে স্বপরাগযোগ ঘটে। নিশ্চয়ই এটার আর ব্যাখ্যা করার দরকার নেই। ইতর পরাগযোগের ক্ষেত্রে কি হয়? একই প্রজাতিভুক্ত দুটি পৃথক উদ্ভিদের দুটি পৃথক ফুলের মধ্যে এই পরাগযোগ ঘটে। বুঝেছ? নেক্সট,